তাহলে আপনি সত্যি বিয়েতে রাজি? আবার জিজ্ঞেস করছেন? রাজীব হেসে ফেলল, হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল, তাহলে আর আপনি বলছে না? কিছুদিন পর তো বউ হবেই, তুমি ডাকাটাই পারফেক্ট, কি তাই না? লজ্জা পেল রাইমা, গাল লাল হয়ে এলো তার, প্রত্যুত্তরে বলার মতো কিছু পেল না। রাজীব আবারও বলল, তুমিও কিন্তু আমাকে তুমি করে ডাকবে। রাইমা লাজুক হাসল, মুচকি হেসে উত্তর দিল। আচ্ছা। রাজীব এবার এমনভাবে খুশি মনে কথা বলছে যেন তাদের কত বছরের সম্পর্ক পূর্ণতা পাচ্ছে। নিঝুম রাত্রির প্রহর, রাস্তাঘাট নিস্তব্ধতায় একাকার। ল্যাম্পপোস্টের কৃত্রিম আলোর নিচে বসে কর্কশ কণ্ঠে ডাকছে কুকুর। ঝিঝি পোকার ডাক চারপাশ থেকে ভেসে আসছে। খাবারের পর প্রত্যেক সদস্য ঘুমের প্রস্তুতি নিচ্ছে কেবল। দেবা বারান্দার দরজার কাছাকাছি ফ্লোরে বসে মেঘে ঢাকা আকাশকে দেখছে। চাঁদটা স্পষ্ট ভাসমান। সে ভাবছে আবরারকে নিয়ে। সম্প্রতি আবরারের এমন ব্যবহার তাকে ভাবাচ্ছে। আসলেই কি আবরার এই বিয়ে মন থেকে মেনে নিয়েছে? দেবাকে অন্যান্য বিবাহিত মেয়েদের মতো স্ত্রীর মর্যাদা দিবে? নীরবে দীর্ঘশ্বাস ফেলল সে। সকালে আবরার বলেছিল রাতে আবার আসবে, সেই ভয়ে দিবা খাবার খাওয়ার পর থেকেই দরজা লাগিয়ে বসে আছে। সে দরজা খুলবে না, কিছুতেই না। আবরার রিমির রুমে ব্রজোরা কুচকে বুকে দুই হাত গুজে বসে আছে। রিমি ভাব নিয়ে প্রায় 15 মিনিট ধরে চুল আঁচড়াচ্ছে ড্রেসিং টেবিলের সামনে বসে। আবরার বিরক্ত হলো, ধমকে উঠল, ফাজিল, এত রাতে সেজে তুই কি করবি? রিমি চুলগুলো উঁচিয়ে খোপা করলো, হাতে নাইট ক্রিম লাগাতে লাগাতে বলল, এত তাড়াহুড়ো করো কেন বলো তো ভাই? দাঁড়াও না একটু, মানে বসে থাকো। আবরার অধৈর্য হয়ে বলল। তুই আসবি নাকি আমি যাব? রিমি আবরারের দিকে ফিরে তাকালো, তারপর বলল, বিনিময়ে কি পাবো? ভাই ভাবি এক হবে, তাতে তুই খুশি না? আর কি লাগবে? আলবাত আমি খুশি, তবে এটা মনের দিক দিয়ে, আমি তো পেটের কথা বলছি। আবরার হেসে ফেলল রিমির কথা শুনে, বলল, কাছে ট্রিট রইল। হ্যাপি? এবার আয় বোন আমার। রিমির হাস্য উজ্জ্বল চেহারায় এগিয়ে আবরারের গা ঘেঁষে বসল। তারপর ভ্রু নাচিয়ে বলল, ভাই সত্যি তুমি দিবাকে ভালোবাসো? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি অনেক অনেক খুশি। আবরার প্রত্যুত্তরে হাসল, তারপর বলল, কিন্তু দিবার দিক দিয়ে তো কোনো পজিটিভ সাইন পাচ্ছি না। আই থিঙ্ক শি ডোন্ট লাইক মি। ফিকার নট ব্রাদার, দিবাও তোমার প্রতি উইক। একটু সময় নাও, দেখবে ভাবি পটে যাবে। আবরার হাসল রিমির কথায়, অতঃপর রিমিকে সাথে নিয়ে দিবার রুমের সামনে আসলো। আবরার রিমিকে চোখে ইশারা দিয়ে দরজার একপাশে নিজেকে আড়াল করে দাঁড়ালো। রিমি দরজা ধাক্কা দিয়ে দিবাকে ডাকতে লাগলো। দিবা ঘুমিয়ে গেছিস? কিছুক্ষণ ডাকাডাকির পর দিবা দরজা খুলল। তাকে এখানে দেখে কিছুটা বিস্মিত হয়ে জানতে চাইল। তুই কিছু বলবি? দাঁত কেলিয়ে হাসল রিমি। দিবাকে ঠেলে ভিতরে নিয়ে বিছানায় বসালো। তারপর গাল দুটো টেনে আদুরে কণ্ঠে বলল, হ্যাভ আ সুইট ড্রিম বেবি, গুড নাইট। দিবা বুঝতে না পেরে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রিমি রুম থেকে বেরুলেই আবরার রুমে ঢুকলো। তাকে দেখে দিবা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। রিমি বাহির থেকে দরজা লাগিয়ে চলে গেল। দিবা দরজার কাছে গিয়ে দুবার ধাক্কা দিয়ে চেঁচালো, রিমোটের বাচ্চা, কাজটা ঠিক করলি না। দরজার বাহির থেকে দিবার কণ্ঠ শুনে হাসল রিমি। চলে যাবার জন্য পিছু ফিরে পা বাড়াতেই নিশিতাকে দেখে দাঁড়িয়ে পড়ল। নিশিতা রিমিকে প্রশ্ন করল, আবরার দিবার রুমে কি করছে? রিমি হেসে প্রত্যুত্তর করল, খুব শীঘ্রই সুখবর আসবে আম্মু। তুমি হবে দাদি, আমি হব খালামণি। রিমির এমন লাগাম ছাড়া কথা আর নিজের করা অহেতুক প্রশ্নতে নিজেই বিব্রত বোধ করল নিশিতা। রিমিকে নিজের রুমে যেতে বললে রিমি হেলে দুলে চলে গেল। নিশিতা দিবার রুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশান্তির হাসি দিল একটা। সবকিছু ভালোই ভালোই মিটে গেলে ভালো। রাত্রির মধ্যভাগ প্রায়, ব্যালকনির দরজা খোলা, শীতল বাতাস ভেসে আসছে বাহির থেকে। হালকা শীতের আমেজ চারপাশে। এমন পরিবেশে রোম্যান্টিক একটা ভাব আসে। কিন্তু আবরার রোম্যান্টিক হওয়ার বদলে বিরক্ত হচ্ছে। বিছানার হেড সাইডে হেলান দিয়ে বুকে হাত গুজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে দিবার দিকে। আর এই দিকে দিবা চেয়ারে বসে ঝিমুচ্ছে।
আফসোস হচ্ছে তার, বড় মাপের আফসোস হচ্ছে কেবলমাত্র রুমে কোনো সোফা নেই বলে। সোফা থাকলে হয়তো সেখানে শুয়ে ঘুমিয়ে যেতে পারত। তার পক্ষে সম্ভব না আবরারের সাথে এক বিছানায় থাকা। লোকটা অনেক অসভ্য। ভাবতে ভাবতে ঘুমে মাথা ঢুলে টেবিলের সাথে বাড়ি খেলো একটা। ধরফরিয়ে উঠল দিবা। বিরক্তি নিয়ে কপালে হাত বুলিয়ে আবরারের দিকে তাকালো। আবরার নিজের এই বিরক্তি আর নিতে না পেরে ধমকে উঠল। বিছানায় আসছো না কেন? ঘুমাবে না? তাড়াতাড়ি আসো। দিবা মুখ কালো করে তাকালো, মিনমিনে গলায় বলল, আপনার সাথে ঘুমানো অসম্ভব। তাহলে কোথায় ঘুমাবে? মেঝেতে নাকি টেবিলের উপর? কোথায়? চিন্তায় পড়ে গেল দিবা। ঠোঁট কামড়ে ভাবল কিছুক্ষণ, তারপর উঠে গিয়ে বিছানার মাঝে একটা বালিশ রেখে বলল, খবরদার এই দেয়াল টপকে এই পাশে আসবেন না। আবরার দিবার কাণ্ডে কপাল কুঁচকে তাকিয়ে আছে। পরক্ষণে তেরচা ভাবে বলল। ঠেকা পড়ে নাই তো আমার। দিবা কটমট চোখে আবরারের দিকে তাকিয়ে টেবিলের ল্যাম্প লাইট অফ ধপাস করে একপাশে শুয়ে পড়ল। আবরার হাসল মনে মনে। বেশ কিছু সময় অতিবাহিত হবার পর আবরার মাছের বালিশ সরিয়ে দিবাকে পিছন দিক দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হকচকিয়ে গেল দিবা। আবরার শুধালো, নিজেকে কেমন প্রবাসী প্রবাসী লাগছিল। বউ আছে কিন্তু কাছে নেই। এইসব বালিশ টালিশ দিয়ে কাজ হবে না। আমি আমার বউকে ছাড়া থাকছি না। আবরারের কথা শুনে দিবা হেসে ফেলল। আবরারও নিঃশব্দে হেসে দিবার ঘাড়ে মুখ লুকিয়ে বলল। তুমি চুলে কি শ্যাম্পু ইউজ করো? দিবা অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন? আবরার নেশালো কণ্ঠে বলল। তোমার চুলের ঘ্রাণে কেমন যেন প্রেম প্রেম পায়। নিশ্চুপ হলো দিবা। লজ্জায় লাল হয়ে গেল গাল দুটো। কোনো প্রকার নড়াচড়া করল না, প্রতিক্রিয়াহীনভাবে শুয়ে রইল। আবরার দিবার ঘাড়ে আলতোভাবে একটা চুমু খেলো। জড়িয়ে ধরেই ঘুমানোর প্রয়াস করলো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস থাকলেও আজ ঘুম ভাঙতে দেরি হলো। তবুও যেন চোখের ঘুম এখনো শেষ হয়নি। দিবা পিটপিট করে চোখ খুলল। নড়াচড়া করার চেষ্টা করলো কিন্তু পারল না। ঘুম চড়ানো চোখে খেয়াল করলো আবরার তাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। নিজের অতি সন্নিকটে আবরারকে দেখে অনুভূতিগুলো ভালোবাসায় অভিভূত হলো। আন মনে মুচকি হেসে উঠল দিবা। আবরারের এলোমেলো চুলগুলোতে আঙ্গুল চালিয়ে ঠিক করে দিল। তারপর আলতো হাতে গাল ধরে টেনে দিল। আবরার একটু নড়ে চড়ে আবারও ঘুমে মশগুল হলো। দিবা মুচকি হাসল। তখনই কানে আসলো রোহানার কণ্ঠস্বর। হকচকিয়ে গেল দিবা। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8:30 বাজে। আজ শুক্রবার, তাই কলেজের প্যারা নেই। মাথা উঠিয়ে দরজার দিকে তাকালো। রোহানা অনবরত দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। দরজা থেকে চোখ ঘুরিয়ে আবরারের দিকে তাকালো। দিবাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে বিভোর আবরার। দিবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না। তাই আবরারকে ডাকতে লাগলো, কিন্তু আবরার উঠল না। দিবা অস্থির কণ্ঠে ডাকলে আবরার দিবার সাথে আরো নিবিড় হয়ে ঘুম ছড়ানো কণ্ঠে বলল, ডিস্টার্ব করো না প্লিজ, ঘুমাতে দাও। দিবা আবরারকে নিজের থেকে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে বলল, আপনার ঘুম এক সাইডে রাখেন, রুম থেকে বের হন তাড়াতাড়ি। আম্মু ডাকছে, ওঠেন প্লিজ। নিজের আরামদায়ক ঘুমের ব্যাঘাত ঘটতেই বিরক্ত হলো আবরার। অপ্রসন্ন মনে অপর পাশ ফিরে শুয়ে বলল, ডাকলে দরজা খুলে দিও। দিবা শোয়া থেকে উঠে বসলো। আবরারের বাহু টেনে নিচের দিকে ফিরালো, তারপর বলল, দরজা খুলবো মানে? আম্মু আপনাকে এখানে দেখে ফেললে কি ভাববে বলুন তো? ঘুমের কারণে আবরারের চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো। দিবার কথায় সে ভাবলেশহীনভাবে উত্তর দিল, তাতে আমার কি? ভাবা ভাবির কিছুই নেই। জামাই তার বউয়ের রুমে ঘুমাচ্ছে, ব্যাপার না। তুমিও ঘুমাও, আসো একসাথে ঘুমাই। দিবা আবরারের বাহুতে একটা ঘুষি বসিয়ে দিল। যদিও আবরারের দেহে এই ব্যথার পরিমাণ একদম তুচ্ছ। দিবা তার হাত ধরে টেনে শোয়া থেকে তুলল। বিছানা থেকে নামাতে চাইলে অজ্ঞাত আবরার বাধ্য হয়ে নামলো। দিবা উৎকণ্ঠিত হয়ে বলল, তাড়াতাড়ি বের হন রুম থেকে। আবরার দরজা দেখিয়ে বলল, এই দিক দিয়ে যাব? আচ্ছা যাচ্ছি। বলেই দরজার দিকে যেতে নিলে দিবা বাহু ধরে আবারও আটকে ফেলল। আবরারকে বাধা দিয়ে উদ্বেগজনক হয়ে বলল, দরজা দিয়ে যাওয়া যাবে না। আপনি রুমেই লুকিয়ে পড়েন, তাড়াতাড়ি করেন প্লিজ। আবরার ভ্রুকুচকে বলল, এত হাইপার হচ্ছ কেন বলো তো? আমরা হাজব্যান্ড ওয়াইফ, এক ঘরে থাকতেই পারি। এখানে কারোর কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না।
দিবা একটু রাগী গলায় বলল। সমস্যা আপনার না হলেও আমার হবে। আমি আপনার মতন নির্লজ্জ না। রোহানা বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে আবারও ডাকলো। কি রে দিবা, এখনো ঘুম ভাঙেন তোর? শরীর খারাপ? দরজা খোল। দিবা আবরারের দিকে করুণ চোখে তাকালো। আবরার তার এমন চাহনির কারণ বুঝলো, তাই সুযোগ বুঝে কোপ মারলো। বলল, ঠিক আছে, লুকাচ্ছি, কাঁদতে হবে না, কিন্তু তার আগে একটা কিস দাও গাবে। কথাটা বলে দুই হাত পিছনে নিয়ে দিবার দিকে ঝুঁকে দাঁড়ালো আবরার। বিব্রত বোধ করলো দিবা। চোখ মুখ কুচকে নাকচ করে বলে উঠল। ইম্পসিবল, আপনি ওয়াশরুমে যান। আবরার তার কথায় অনড় রইল। কিস না দিলে যাবো না। বাহিরে রোহানার ডাকাডাকি, আর এইদিকে আবরারের এমন আকুতি। হতাশ হলো দিবা। অতপর বাধ্য হয়ে আবরারের গালে আলতোভাবে ছোট্ট করে একটা কিস দিল, কিন্তু এতে পুষল না আবরারের। তাই বলল, তুমি দেখতে যেমন পিচ্ছি, কিসটাও দিলে তেমন পিচ্ছি। আর একটু বড় সড়ো করে কিস দাও তো, যেন ফিল নিতে পারি। হারি আপ। দিবা নীরবে দাঁতে দাঁত পিষল। মায়ের ডাক আর সহ্য হলো না তার। এই বুঝি দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়বে। তাই আবরারের কথা অনুযায়ী বড়সড় কিস দেবার জন্য তার দিকে এগিয়ে গেল। আবরার দিবার দিকে ঝুঁকে আসতেই দিবা তার এক গালে এক হাত রেখে অপর গালে প্রগাঢ়ভাবে কয়েক সেকেন্ড সময় নিয়ে চুমু দিল একটা। আবরার ঠোঁট বিস্তৃত করে হাসি দিল। চুমু দেওয়া শেষে আবরারের ফর্সা গালের নরম মাংসপিণ্ডে জোরে একটা কামড় বসিয়ে দিল দিবা। আবরার ব্যথা পেলেও শব্দ করল না। এক হাত গালে রেখে ভ্রু কুচকে দিবার দিকে তাকালো। দিবা শয়তানি হাসি দিয়ে আবরারের দিকে তাকালো। তখনই দিবার ঘাড়ের পিছনে হাত রেখে দিবাকে কাছে টেনে অষ্টদয়ে চুমু খেয়ে নিল আবরার। ঘটনা এত তাড়াতাড়ি ঘটেছে যে দিবা টেরও পেল না। চোখ বড় বড় করে আবরারের দিকে তাকিয়ে রইল। আবরার বাঁকা হেসে দিবার ঠোঁটে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল বুলিয়ে বলল, এটা ভালো ছিল। দেবার টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেবা আহম্মকের মতো ঠাঁই দাঁড়িয়ে রইল। হলোটা কি? ভাবতেই দরজায় আবারও ধাক্কা পড়ল। চমকে উঠল দিবা। দরজার কাছে এসে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নিল। এক হাতে চুলগুলো ঠিক করে দরজা খুলতেই রোহানা কর্কশ কণ্ঠে বলে উঠল, এতক্ষণ লাগে দরজা খুলতে? কি করছিল রে রুমে? দেবা কিছুটা এতস্তত করে বলল, ওয়াশরুমে ছিলাম। কেন? কেন মানে? কয়টা বাজে দেখেছিস? এখনো রুম থেকে বের হলি না। শরীর ঠিক আছে তোর? আম্মু আজ শুক্রবার, কলেজ নেই, তাই ঘুমোচ্ছিলাম। কাল রাতে ঘুমোতে দেরি হয়েছে। দেবার অস্বস্তিদায়ক চেহারা দেখে রোহানার সন্দেহ হলো। মাকে দেখে ছাপিয়ে পড়া মেয়েটা দরজা খুলে দুই হাতে দরজা ধরে দাঁড়িয়েছে। রোহানা বুঝেছে যেন সে ভিতরে যেতে না পারে, তাই এভাবে দাঁড়ানো। সন্দিহান দৃষ্টি রেখেই বলল, তোর কলেজ ড্রেসটা দে, ধুয়ে ইস্ত্রি করে দিব। কলেজ ড্রেস তো ওয়াশরুমের ঝুড়িতে, আবরারও সেখানে, তাহলে কিভাবে আনবে? দিবা ঠোঁট কামড়ে ভাবলো কিছুক্ষণ। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রোহানা আবারও বলল, তাড়াতাড়ি দে, কাজ আছে আবার। ওয়েট। বলেই দিবা রুমের ভিতরে গেল। বারবার পিছু ফিরে মায়ের দিকে তাকাচ্ছে। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলতে গেলে দেখলো আবরার ভিতর থেকে দরজা লাগিয়ে রেখেছে। দিবা এবার পড়ল বিপাকে। ভয়ার্থ চোখে পিছু ফিরে মায়ের দিকে একবার তাকালো। যদিও দরজার বাহির থেকে ওয়াশরুম অবধি দৃষ্টি যায় না, তবুও দিবা ভয়ে আছে। যদি একবার টের পায় তাহলে কি হবে? ভয়ে শুকনো ঢোক গিলল। তারপর মৃদু শব্দে দরজা ধাক্কা দিল। কয়েকবার ধাক্কা দেবার পর আবরার দরজা খুলে দিলে দিবা তড়িঘড়ি করে ভিতরে ঢুকে দরজা লাগালো। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে দেখলো আবরার ভিজে গায়ে দাঁড়িয়ে আছে। তাকে এমন অবস্থায় দেখে ভ্যাবাচ্যাকা খেলো দিবা। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো। বিরক্তিতে এক হাতে কপাল চাপড়ালো। বলল, আপনার কি এখানেই গোসল করা লাগছে? নিজের ওয়াশরুমে গিয়েও তো করতে পারতেন। আবরার কিছুটা বিরক্তি নিয়ে শুধালো, আমি যেখানে খুশি সেখানে সামাল নিব, তাতে তোমার কি? দিবা চরম হতাশ হয়ে উফ বলে নিঃশ্বাস ছুড়ল। লম্বা দম নিয়ে নিজেকে সামলে ঝুড়ির দিকে এগিয়ে যেতে নিলেই আবরার পিছন থেকে নিঃশব্দে তাকে জড়িয়ে ধরল। হকচকিয়ে গেল দিবা। চোখ বড় বড় হয়ে গেল তার। আবরার জড়িয়ে ধরে কোমল আয়ন কণ্ঠে বলল, তুমি কিন্তু কি করতে বা? তোমাকে দেখলে এত করতে ইচ্ছে করে।
আবরারের এমন কথা শুনে লজ্জাভূতি হলো দিবা। কনুই দিয়ে আবরারের পেটে আঘাত করলো। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল আবরার। দিবা নিজেকে ছাড়িয়ে বলে উঠল। অসভ্য লোক। অল্প শব্দে হাসলো আবরার। দিবা ঝুড়ি থেকে কলেজ ড্রেস নিয়ে তাড়াতাড়ি বের হলো ওয়াশরুম থেকে। দিবার উপর বিরক্ত হলো রোহানা। এতক্ষণ লাগে কাপড় নিয়ে আসতে। দিবাকে ডাকতে রুমের ভিতরে তাকাতেই বিছানার উপর আবরারের শার্ট নজরে আসলো তার। এই শার্টটাই আবরার গতকাল পরেছিল। এটা দিবার রুমে এলো কিভাবে? কারণটা বোঝার জন্য খুব বেশি সময় লাগেনি তার। দিবার এই অস্বস্তির কারণ খুব সহজেই ধরে ফেলল। নিজেরই লজ্জা লাগলো হঠাৎ এমন আগমনে। দিবা দরজার কাছে আসতেই রোহানা মৌনতার সঙ্গে ড্রেস নিয়ে চলে গেল। কিছু জিজ্ঞেসও করলো না। দিবা চটজলদি দরজা লাগিয়ে ফুস করে একটা নিঃশ্বাস ফেলল। এবার যেন সে হাঁপ ছেড়ে বেঁচেছে। স্বস্তির সাথে বিছানায় বসে আবরারের অপেক্ষা করতে লাগলো। আষাঢ় মাসের আবহাওয়া সম্পর্কে আন্দাজ করা বড্ড মুশকিল। কিছু সময় পূর্বেও অম্বর ছিল স্বচ্ছ নীল, আর কিছু সময়ের মাঝে ঘোলাটে হলো আকাশ। প্রভঞ্জনে ভারী হলো চারপাশ। দিবা বারান্দায় দরজা দিয়ে বাহিরে উকি দিল। অন্তরিক্ষের হঠাৎ বিবর্ণ অবস্থা দেখে কপাল কুঁচকাল। আবরারের সাথে তুলনা করে নিল তৎক্ষণাৎ। ঠিক 3 মাস আগেও আবরার ছিল বড্ড জেদি একরোখা, আর 3 মাস পরেই লোকটা মাঝে প্রকাশ পেল কোমলায়ন। প্রকাশ পেল দিবার প্রতি তার ভালোবাসা। বুঝল বিয়ের গুরুত্ব। আকাশটাও এমন, একটু আগে ভালো তো এখন খারাপ। আকাশ আর ভদ্রলোক দুটোই এক প্রকৃতির। তখনই দরজা খোলার শব্দ কর্ণ গোচর হতেই পিছু ফিরে ওয়াশরুমের দিকে তাকালো দিবা। মুহূর্তেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। চট জলদি 2 হাতে মুখ ঢেকে ফেলল। বিহ্বল হয়ে বলে উঠল, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছেন? হ্যাঁ, এইভাবে বের হয়েছেন কেন? ভ্রু জোড়া কুচকালো আবরার। নিজের দিকে তাকিয়ে দেখলো খালি গায়ে সে। পরনে তার দিবার আকাশি রঙের টাওয়াল। তবে তাকে দেখে দিবার এভাবে মুখ ঢেকে ফেলার কোনো মানে খুঁজে পেল না। তাই কণ্ঠস্বরে ক্ষুব্ধ প্রকাশ করে বলল, এইভাবে মুখ ঢাকার কি আছে? হ্যাঁ, আজিব। দিবা মুখে হাত রেখেই বলল, আমি আপনার মতো নির্লজ্জ না। এভাবে খালি গায়ে বেরিয়েছেন কেন? ছি! আবরার ভ্রু কুচকে বলল, চোখে দেখো না তুমি, খালি গায়ে কোথায়? তোমার টাওয়েল পরে আছি আমি, তোমার টাওয়েল। কথাটা শুনেই চমকে উঠল দিবা। মুখের সামনে থেকে হাত সরিয়ে আবরারের দিকে তাকিয়েই চোখ চড়ক গাছে উঠে গেছে তার। নিজের প্রিয় টাওয়ালের এমন অবস্থা দেখে মৃদু আওয়াজে চেঁচিয়ে উঠল। এটা কি করলেন? আমার টাওয়াল পরলেন কেন? দিবার কথার পাত্তা না দিয়ে আবরার তেরছাভাবে উত্তর দিল, কেন পরেছি দেখতে পাচ্ছ না? টাওয়েল ছাড়া বাইরে আসবো আমি, গাধা। আবরারের এমন প্রত্যুত্তর শুনে থমথমে খেল দিবা। চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। আবরার আয়নার সামনে গিয়ে দিবার উদ্দেশ্যে বলল, আমার রুম থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট নিয়ে আসো। দিবা ঠোঁট গোল করে ব্যঙ্গ করে বলে উঠল, আমার শর্ট প্যান্ট নিয়ে আসো। আপনার হাত পা নেই? নিজের কাজ নিজে করতে পারেন না? আমার রুম থেকে এক্ষুনি বের হন। আবরার বিরক্তির চোখে তাকালো দিবার দিকে। কণ্ঠে কিছুটা ক্রোধ ফুটিয়ে বলল, যাবে? দিবা বুকে হাত গুজে একরোখা ভাবে বলল, না। দিবার প্রত্যুত্তর শুনে বাঁকা হাসলো আবরার। অতি দ্রুত দিবার সম্মুখে এসে দাঁড়ালো। পিছিয়ে যেতে নিলেই আবরার এক হাতে দিবার কোমর ধরে কাছে টেনে নিল। দিবা এখনো আশ্চর্যান্বিত। আবরারের ঠোঁটে এখনো শয়তানি হাসি বিদ্যমান। দিবার মুখের দিকে নিজের মুখ এগিয়ে নিতেই চেঁচিয়ে উঠল দিবা, আমি যাচ্ছি ভাই, সরেন আমার থেকে। ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবরারকে। তারপর এক মুহূর্তও বিলম্ব না করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। দিবার এই অবস্থা দেখে উচ্চস্বরে হেসে উঠল আবরার। গলায় স্কার্ফ লাগাতে লাগাতে রুম থেকে বের হলো রিমি। গুনগুন করে হিন্দি গান গাইছে সে। মনটা তার বেশ ফুরফুরে। সিঁড়ির কাছাকাছি আসতেই দেখলো আয়েশা উপরে উঠছে। তাকে দেখেই আয়েশা কাঁচ দিয়ে দিল, রিমি, তুই গিয়ে অব্রকে ডেকে নিয়ে আয়, আমার কাজ আছে, উপরে যেতে পারবো না। রিমি কাজের কথা শুনে মুখ কালো করে বলল, আমি না আসলে তো ঠিকই উপরে যাইতা। রিমির আলসেমি দেখে একগাল হাসলো আয়েশা। উপরে না গিয়ে নিচে যেতে যেতে বলল, তাড়াতাড়ি যা। যাচ্ছি।
বলে গটগট পায়ে আবারও ফিরতি পথের দিকে পা বাড়ালো রিমি। বিরক্তিতে বিড়বিড় করতে করতে অভ্রের রুমের সামনে আসলো। দরজায় কয়েকবার টোকা দেবার পর অভ্র দরজা খুলল। রিমিকে এখানে এই সময় দেখে অভ্র প্রশ্ন করল। তুমি এখানে? রিমি উগ্র কণ্ঠে প্রত্যুত্তর করল। অকারণে নিশ্চয়ই আসেনি, এসেছি যেহেতু কাজ আছে। ছোট মা পাঠিয়েছে, তাই বাধ্য হয়ে আপনার মুখখানি দেখিবার জন্য এসেছি। রিমির কথা শুনে ভ্রুচোরা কুচকালো অভ্র। মনে মনে তাকে মাত্রাধিক তেরা মেয়ে বলে উপাধি দিল। কথায় কথায় ঝগড়ার জন্য এক্সপার্ট এই মেয়ে। মনে মনে হাসলো অভ্র, বুকে হাত গুজে দাঁড়ালো। তাকে এভাবে দাঁড়াতে দেখে রিমি কিছুটা বিরক্তি নিয়ে বলল। বলছি সাহেব, একটু সময় হলে দয়া করে নিচে এসে নাস্তাখানা গিলে যান। অভ্র মাথা কিছুটা কাত করে বোঝালো ঠিক আছে। রিমি অভ্রের দিকে সূক্ষ্ম চোখে এক পলক তাকিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। কিছুটা সামনে যাবার পর অভ্র পিছু ডেকে উঠল। রিমি? ডাক শুনে পিছু ফিরে তাকালো রিমি। তাকে তাকাতে দেখে অভ্র মিষ্টি করে একটা হাসি দিল। তারপর ঠোঁটে হাসি রেখেই বলল, কিছু না। বলেই রুমে চলে গেল। অবাক হলো রিমি। প্রথমে বিস্মিত হলেও এখন রাগ উঠল শরীরে। এক হাত উঠিয়ে রাগে গিজগিজ করতে করতে চেঁচিয়ে উঠল। আরে ভাই, কিছু না হলে ডাকলি কেন? অভ্র রুমে চলে আসলেও দরজার কাছেই দাঁড়িয়েছিল। রিমির কথাটা শুনে নিঃশব্দে হেসে উঠল। মেয়েটা একটু বেশি পাগলি, ভালো লাগা কাজ করলো মনে। আনমনে হেসে এক হাতে সিল্কি চুলগুলো এলোমেলো করে ফেলল সে। মেঘাচ্ছন্ন পরিবেশ, শীতল হাওয়া প্রবাহমান, ঘন কালো মেঘ জমে আছে আকাশে। কিয়ৎক্ষণ পর ঝিরঝির বৃষ্টিতে মুখরিত হলো আগ্রাবাদ শহরাঞ্চল। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মৃদু আলোকিত হতে লাগলো। দমকা হাওয়ার কারণে বারান্দার পর্দাগুলো উঠছে। কিছুটা বিরক্ত বোধ করলো আবরার। এগিয়ে এসে বারান্দার দরজাটা লাগিয়ে দিল। তখনই সেখানে উপস্থিত হলো দিবা। হাতে তার আবরারের শার্ট প্যান্ট, মুখখানি কালো রেখে কাপড় দুটো আবরারের দিকে এগিয়ে দিল। আবরার স্বাভাবিকভাবে কাপড় হাতে নিয়েই বলল, ফ্রেশ হয়ে আসো। আবরারকে দিবার এই মুহূর্তে আদেশকারী মনে হচ্ছে। বিরক্তিকর চোখে মুখে আবরারের দিকে এক পলক তাকিয়ে কাবার থেকে আকাশি রঙের পিস জামা আর প্লাজো নিয়ে ওয়াশরুমে গেল। এই ফাঁকে আবরার তৈরি হয়ে নিল। তারপর বিছানায় বসে দিবার অপেক্ষা করতে লাগলো। দিবা ওয়াশরুম থেকে বেরিয়ে আবরারকে বসে থাকতে দেখে অবাক হয়ে বলল, আপনি এখনো যাননি? আবরার মোবাইলের দিকে তাকিয়েই উত্তর দিল, না, তোমার অপেক্ষায় ছিলাম, একসাথে নিচে যাব। অসন্তুষ্ট হয়ে ফুঁস করে নিঃশ্বাস ফেলল দিবা। প্রতিক্রিয়া না করে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়ে বেনি করে নিল। আবরার দাঁড়িয়ে মোবাইল পকেটে রাখলো। তারপর দিবার এক হাত ধরে পড়ল। চলো। দিবা জানতে চাইল, কোথায়? একসাথে নিচে যাব নাস্তা করার জন্য। দিবার হাত ধরেই দরজার দিকে এগিয়ে যেতে লাগলো আবরার। দিবা বলল, ঠিক আছে, কিন্তু হাত তো ছাড়ুন। না, এইভাবেই যাব। চোখ বড় বড় করে তাকালো দিবা। অস্থির হয়ে নিজের হাত ছাড়ানোর প্রয়াস করে বলল, ইম্পসিবল। হাত ধরে নিচে যাওয়া সম্ভব না, হাত ছাড়ুন। ইতিমধ্যে দুইজন রুমের বাহিরে এসে পড়েছে। আরেকটু সামনে গেলে সিঁড়ির কাছাকাছি চলে আসবে। দিবার কথা কর্ণপাত হতেই দাঁড়ালো আবরার। দিবার দিকে ফিরে বলল, হাত ধরে যেতে না চাইলে কোলে তুলে নিয়ে যাব। যাবে? কোনটাতে কমফোর্টেবল ফিল করবে, হাত ধরে নাকি কোলে উঠে? থমথমে খেলো দিবা। চোখ মুখ কুঞ্চিত করে প্রথমের মতোই বলল। হাত ছাড়ুন। আবরার দিবার দিকে কোলে নেবার ভঙ্গিতে এগিয়ে এসে বলল। তাহলে কোলে আসো। ভরকে গেল দিবা। স্তম্ভিত হয়ে অস্থির কণ্ঠে বলে উঠল তৎক্ষণাৎ, না 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 না, এভাবেই ঠিক আছে, কোলে নিতে হবে না। দিবার এমন হতভম্ব অবস্থা দেখে হেসে ফেলল আবরার। দিবার এক হাত খুব যত্ন সহকারে মুষ্টিবদ্ধ করে নিল। হাতটা তুলে মুখের সামনে এনে প্রগাঢ়ভাবে একটা চুমু দিল। মৃদু কণ্ঠে বলল, আমি হাত ধরলে ছাড়ার কথা কখনো বলবে না, আমার ভালো লাগে না। দিবা প্রত্যুত্তর করল না, পলকহীনভাবে তাকিয়ে রইল আবরারের দিকে। এই মুহূর্তে ভালো লাগা কাজ করলো তার মনে। লোকটার ব্যবহার, কথাবার্তা ও চালচলন সব কিছুতেই কেমন অদ্ভুত মায়া কাজ করে। অনুভূতি নামক নতুন কিছু অনুভব হয় মনে।
দিবার চোখে আবরারের প্রতি একরাশ মুগ্ধতা প্রকাশ পেল। আবরার দিবার হাত ধরে নিচে যেতে লাগলো। প্রথমে দিবা কিছু না বললেও সিঁড়ির দিকে নিচে নামার সময় অস্বস্তি কাজ করতে লাগলো। বাসার সবার সামনে হাত ধরে যাবে, ইস, ব্যাপারটা অপ্রীতিজনক। সিঁড়ি থেকে নামার পর দিবা ফিসফিস গলায় বলল, প্লিজ হাত ছাড়ুন, সবার সামনে এভাবে যাব না, আমার লজ্জা লাগছে। কিছু হবে না। বলল আবরার। দিবা নীরবে চেষ্টা করলো ছাড়ানোর, কিন্তু আবরার শক্ত করে ধরে রাখায় ব্যর্থ হলো। ডাইনিং টেবিলের কাছে আসার পর উপস্থিত সকলের দৃষ্টি তাদের দিকে পড়ল। নিশিতা, রোহানা, আয়েশা অবাক হলো অনেক, সাথে অবাক হলো অন্যরাও। দিবা অস্বস্তিতে একদম জমে গেছে। আবারও হাত ছাড়তে চাইলে আবরার শক্ত করে ধরল বাঁধন। ক্ষান্ত হলো দিবা, হাল ছেড়ে দিল। লজ্জায় নত হয়ে ইতস্তত করতে লাগলো। আবরার রোশানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঠিক তার সামনে চেয়ার টেনে নিচে বসলো ও দিবাকে তার পাশে বসালো। এখানে মূলত এভাবে আসার কারণটা হচ্ছে রোশান। গত পরশু রোশানের করা কাজটার জন্যেই আবরার দিবার হাত ধরে সবার সামনে এসেছে। বোঝানোর চেষ্টা করিয়েছে যে তার আর দিবার সম্পর্ক স্বাভাবিক হয়েছে। ছেলের নীরব প্রত্যুত্তর দেখে সকলের অগোচরে মুচকি হাসল রোশান। রিমি, নোরার চুপচাপ বসে আছে। রোশান ও হোসেন এখানে উপস্থিত থাকায় মজা করতে পারছে না, তবে ঠোঁটে ঠোঁট টিপে মৃদু হাসি ঝুলে আছে সবার মুখে। আবরার নির্বিকারভাবে নাস্তা শুরু করেছে। দিবা স্যান্ডউইচ হাতে নিয়ে বসে আছে। ভীষণ লজ্জা লাগছে তার, সবার সামনে বসে থাকার মতো শাস্তি পাচ্ছে না। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর রোশান মুখ খুলল। আফজালের সাথে কথা হয়েছে আমার, আমাদের সবাইকে ডিনারের জন্য ইনভাইট করেছে আজ। সাবিত বলল। কোথায়? ওনাদের বাসায়? কিন্তু বিয়ের আগে এভাবে? রোশান বলল। রাজীবের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানেই ইনভাইট করেছে। যদিও প্রথমে তাদের বাড়িতে যাবার জন্য বলেছিল, আমি বারণ করায় রাজীব তার রেস্টুরেন্টের কথা বলেছে। নিশিতা বলল। ভালো করেছো, বিয়ের আগে এভাবে পরিবার সহ পাত্রের বাড়িতে যাওয়াটা বেমানান। আয়েশাও সম্মতি দিল চায়ের কথায়। অতঃপর রোশন সবাইকে সন্ধ্যা তৈরি থাকতে বলল। দিবা কোনো রকমে খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার সাথে সাথেই রিমি, নোরা উঠে গেল। বাকিরা নিজেদের মতো করে খাবার খেতে লাগলো। দিবা সিঁড়ির কাছাকাছি এসে পিছনে তাকিয়ে দেখল নোরা আর রিমি তার পিছু আসছে। তাদের আসতে দেখে দিবা তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে যেতে লাগলো। তাকে দৌড়তে দেখে রিমি, নোরাও পিছু দৌড়লো। দিবা দৌড়ে নিচের রুমে ঢুকতে যাবে, এমন সময় নোরা আর রিমি এসে তাকে ধরে ফেলল। হতভম্ব হয়ে গেল দিবা। বিরক্ত হয়ে একটা তপ্ত শ্বাস ফেলল। নোরা দিবার হাত ধরেই বলল, পালাচ্ছিলি কেন? দিবা কটমট করে বলল, তোদের কাছে থাকলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে, তাই ইজ্জত বাঁচাতে পালাচ্ছি, হাত ছাড়। নিজের হাত ছাড়ানোর জন্য মোচড়া মুচড়ি করতে লাগলো দিবা। নোরা রিমি শক্ত করে ধরলো হাত দুটো। রিমি দিবার কথার প্রত্যুত্তর করলো। নোরা দাঁত কেলিয়ে হেসে বলল, তবে যাই বল, ইজ্জতের ফালুদা খেতে আমাদের অনেক ভালো লাগে, এখন তাই খাবো, ছাদে আয়। অনিচ্ছা থাকার পরেও দিবা তাদের সাথে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। ছাদে যাওয়ার এইটুকু পথটা কেউ রেহাই দেয়নি নোরা, রিমি। নানান কথাই চলে বলে কৌশলে দিবাকে আচ্ছা মতো পচানি দিয়েছে। আষাঢ় মাসের 23তম দিন, সুবিশাল অম্বর ঘর কালো মেঘে আচ্ছন্ন, তিমিরাচ্ছন্ন পরিবেশে শীতল বাতাস প্রবাহমান। খুব ভোরে সুরল ধারে বৃষ্টি হচ্ছিল, তাই পুরো ছাদ বৃষ্টি পানিতে ভিজে টুইটুম্বু। ঘর মেঘের কারণে দিবাকরের দেখা নেই এখনো। বাড়ির পাশে কৃষ্ণচূড়া গাছটি একাংশ ছাদের একপাশে হেলে পড়ে আছে, তাই চিকন চিকন সবুজ নেত্রপল্লব বর্ষণে ফোঁটায় ভিজে চিকচিক করছে। কৃষ্ণচূড়ার রক্তিম ফুলগুলো বৃষ্টির ফোঁটার সাথে না পেরে ঝরে পড়েছে। ছাদের কার্নিশ থেকে অনেকটা অংশ জুড়ে পড়ে আছে তারা। এক এক করে অনেকগুলো পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুল তুলে নিল দিবা। তারপর রেলিংয়ের পাশে দাঁড়ালো। রিমি ছাদে জমে থাকা পানিতে পা দুলিয়ে দুলিয়ে বলল, বর্ষাকাল আমার এই জন্যই ভালো লাগে। দিবাও বলল, আমারও।
নোরা গালে এক হাত রেখে আনমনে বলে উঠল, আর আমার রাজকে? তার এমন কথা শুনে ভ্রু চোরা কুচকাল রিমি। দিবা অল্প শব্দে হেসে নোরার বাহুতে হালকা করে একটা থাপ্পড় দিল। হকচকিয়ে গেল নোরা, লজ্জা পেল ভীষণ, ইতস্তত করে বলল, কি বলেছি আমি? এভাবে তাকাচ্ছিস কেন? রিমি স্থির দৃষ্টিতে নোরার দিকে তাকালো, অবিচলিত কণ্ঠে প্রশ্ন করল, তুই কি রাজ স্যারের ব্যাপারে সিরিয়াস নাকি মজা করছিস শুধু? নোরা ফাজলামোর স্বরে বলল, নেভার, আই অ্যাম জাস্ট কিডিং। নোরা কথাটা মজার ছলে উড়িয়ে দিতে চাইলেও দিবাও রিমির কাছে পারল না, তারা ঠিকই ধরে ফেলল। তবে নোরা অস্বীকার করায় রিমি কিছুটা ক্ষুব্ধ চোখে দিবার দিকে তাকালো। দিবা রিমিকে চোখের ইশারায় চুপ থাকতে বলে নোরার দিকে তাকালো। নোরার চোখে মুখে অস্বস্তি লক্ষ্য করলো সে। গুরু গম্ভীর হয়ে নোরাকে তার দিকে ফিরালো, শান্ত গলায় জানতে চাইলো,